যে একদিকে ইসলামিক ফাউন্ডেশন তারা হালাল সার্টিফিকেশন প্রোভাইড করে 2007 সাল থেকে, এবং পরবর্তীতে 2023-এর দিকে এসে বিএসটিআইও হালাল সার্টিফিকেশন দিতে শুরু করেছে। তো এইটা তো একটা কনফিউশন তৈরি করেই। এখন কাস্টমার তো কনফিউজড হবেন যে এটা কার সার্টিফিকেশান, সেটা ভালো না মন্দ। প্লাস এর থেকে বড় অসুবিধা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যদি হালাল সার্টিফাইং প্রোডাক্ট এক্সপোর্ট করি তখন তাহলে এটা তারা কিভাবে ট্রেস করবে। আসলে সার্টিফায়ার অথরিটি একটা থাকায় যথেষ্ট। বিশেষ করে মুসলিম দেশগুলিতে একটার বেশি সার্টিফিকেশন অথরিটি সাধারণত থাকে না। কিন্তু সামহাও আমাদের এই বিষয়টা কেন হয়েছে সেটা রিকনসাইল করা উচিত, অবশ্যই করা উচিত। এটা কনফিউশন তৈরি করবেই। আসলে বিষয় হচ্ছে যে হালাল সার্টিফাইং অথরিটি তিনি অথরিটি হিসেবে কতটুকু গ্লোবালি রিকগনাইজড, ম্যাটারটা এইখানে। একটা দুইটা পাঁচটা সমস্যা না, কিন্তু তাকে হতে হবে গ্লোবালি রিকগনাইজড। মানে আমার ইসলামিক ফাউন্ডেশন যদি সার্টিফাই করেন, এটা আমেরিকান মার্কেটে হালাল হিসেবে রিকগনাইজড হবে কিনা, এটা ইউরোপের মার্কেটে হালাল হিসেবে রিকগনাইজড হবে কিনা। ম্যাটার হচ্ছে যে তাদের গ্লোবাল রিকগনিশনের পার্টে ফোকাস না করে আমরা দেশের মধ্যে যদি একাধিক প্রতিষ্ঠানকে এরকম দেই, আপনি হয়তো জানেন বাংলাদেশে 20টার মতো প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেশন দিত এক সময়। এগুলোর কোনো মানে কোয়ালিটি নয়, কিন্তু নামে বেনামে খুলে তারা এগুলো দিত। এবং আমি এটার উপরে থিসিস করেছি যে বাংলাদেশে হালাল সার্টিফিকেশন দেয় কে এবং তাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড এদের অবস্থান কী। তো এই জায়গায় আমার বিষয় হচ্ছে যে আমাকে আইদার গ্লোবালি রিকগনাইজড হতে হবে। আমার দুইটা প্রতিষ্ঠানে যদি গ্লোবালি রিকগনাইজড হয় কোনো সমস্যা নাই, একটা হলেও গ্লোবালি রিকগনাইজড হোক, সেইখানে ফোকাস করা উচিত। প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়ে আমাদের লাভ হবে না আসলে।